মুকপুংয়ের বিশ্বাসঘাতকতার চক্রান্ত ফাঁস হইল, আর হঠাৎ কইরা ইয়ন হো ঢুইকা পারল। এইটা হইল পাঠ 10। আর দেরি না কইরা শুরু করি। মুকপুং আগের দিনগুলা মনে কইরা উঞ্জি তার লগে যেই রকম ব্যবহার করছিল ওইটা ভাবতে ভাবতে কয়, আইজকা আমি ওই দিনগুলার সব গর্ব মাটির লগে মিশায়া দিমু। এর কিছুক্ষণের মধ্যেই ওই মাস্ক পরা অ্যাটাকার হোয়ান আর উঞ্জির লগে মিলা সব্বাইরে গ্রেফতার কইরা ফেলে। এইটা দেখা হোয়ান চিৎকার কইরা মুকপুংরে জিগায়, এইটা কি হইতাছে, এইসবের মানে কি? এইটার উত্তরে মুকপুং কয়, আমরা খবর পাইছিলাম হালিম গ্র্যান্ড এস্টেটে সন্দেহজনক কিছু চলতাছে। শোনা যায় দেশের বড় বড় ক্ষমতাবান মানুষ অনেক দিন ধইরা ইহানে আসা যাওয়া করতাছে। এইটা শুইনা হোয়ান রাগ কইরা কয়, তাতে সন্দেহের কি আছে? তখন মুকপুং একটু চালাকির হাসি দিয়া কয়, আখেরে কি কারণ থাকতে পারে যে এত ক্ষমতাবান মানুষ এক জায়গায় জমায়েত হইতাছে? এইটা তো স্পষ্ট বিশ্বাসঘাতকতা। এই কথা শুইনা হোয়ান আর তার সাথীদের তো মাথা ঘোরা অবস্থা, পুরাই ভয় আর দুশ্চিন্তা ধরছে। এই কথা শুইনা হোয়ান আর তার সাথীরা পুরা অবাক হয়ে যায়। হোয়ান তখন কয়, এটা পুরাই ফালতু কথা, বিশ্বাসঘাতকতা কই, আমরা তো শুধু গো খেলা খেলতে একসাথে হইছিলাম। তখন মুকপুং আবার কয়, তুমি কি চাও আমি বিশ্বাস করি এত মানুষ শুধু গো খেলার জন্য জমায়েত হইছিল? হোয়ান জোর দিয়া কয়, এইটাই সত্য। আপনি তো হালিম মাস্টার অফ গো নিয়ে নানা গুজব শুনছেন, তাই না? এটার উত্তরে মুকপুং কয়, গুজব তো আমি শুনছি, কিন্তু গুজব তো যে কেউ বানাইতে পারে, তাই না? এরপর সে সব বন্দীদের মধ্যে কাউরে খুঁজতাছে, একটু চিন্তিত, একটু অস্থির লাগে ওরে। তারপর এক মাস্ক পরা অ্যাটাকার রে জিগায়, ওই লোকটা কই, কই গেছে সে? মাস্ক পরা লোকটা অবাক হয়ে জিগায়, আপনি কাকে খুঁজতাছেন? মুকপুং তখন গম্ভীর হইয়া কয়, ওই লোকটা, হালিম মাস্টার অফ গো বা যেই নামেই ডাকুক, সে কই? মাস্ক পরা লোকটা কয়, এই বন্দীদের বাইরে আর কেউ একাডেমিতে ছিল না। এই কথা শুনে মুকপুং একটু চিন্তায় পড়ে যায়। তারপর কয়, তাইলে কি সে পালায়া গেছে, না আগে থেকেই চইলা গেছে? আমরা আইসার পর পালানো তো অসম্ভব, তাইলে মনে হয় আগে থেকেই গা ঢাকা দিছে। ভাগ্য ভালো তার। তারপর সে সব বন্দীদের দিকে তাকায় কয়, যাই হোক, যদি আপনারা নির্দোষ হন তাইলে তাড়াতাড়ি ছাড়ায় দেওয়া হইব। আমরা একাডেমি ভালো করে চেক করমু, যদি কোনো সমস্যা না পাই আপনাদের ছেড়ে দিমু আর মাফও চাইমু। এই সময় হঠাৎ এক মাস্ক পরা অ্যাটাকার দৌড়ায় আসে, হাতে একটা বই। হাঁপাইতে হাঁপাইতে মুকপুংরে কয়, স্যার পাইছি। বইটার উপরে লেখা কলেকটিভ ওথ, মানে সামূহিক শপথ। এইটা দেখা মুকপুংয়ের চোখ চকচক করে ওঠে। সে বইটা ধইরা কয়, এইটাই সেই সামূহিক শপথ, ওই লোকগুলার শপথ যারা বিশ্বাসঘাতকতার চক্রান্ত করছিল। এই কলেকটিভ ওথ মানে হইল কিছু মানুষ একজোট হইয়া কোনো চুক্তি বা উদ্দেশ্যের জন্য একসাথে হওয়া। এইটা শুইনা হুয়ান আর তার সাথীদের তো মাথা ঘুরে অবস্থা, পুরাই ভয় আর দুশ্চিন্তা ধরছে। হুয়ান অবাক হইয়া কয়, সামূহিক শপথ, এইটা তো আমরা জীবনে প্রথমবার শুনতেছি। এবার মুকপুং বইটা সামনে ধরায়া কয়, এই প্রমাণ চোখের সামনে দাইখাও কি তুমি এই কথাই বলবা? এই কথা শুইনা হোয়ান বুঝা যায় তাদের শুরুর থেকেই ফাঁসানের প্ল্যান আছিল। মনে মনে কয়, শুরুর থেকেই এরা এই ভাত পাচ্ছিল, আমি তো ভাইসা গেলাম, শেষ। এই সময় বন্দীদের মধ্যে একজন চিৎকার কইরা কয়, আমরা নির্দোষ। আরেকজন কয়, এটা অন্যায়, পুরো অন্যায়। তৃতীয় জন কাপা গলায় কয়, আমি কিছুই জানতাম না, এইটার জন্য আমি এখানে আসি নাই। এই অবস্থায় হঠাৎ এক লোক দাঁড়ায় যায়, সবাই চুপ। এইটা হইল লিওয়াং এম্পায়ারের ছোট ভাই। সে মুকপুংরে ঠান্ডা কিন্তু শক্ত গলায় কয়, নোক মুকপুং, তুমি তো বেশ ইন্টারেস্টিং খেলা খেলতাছ। ওরে দেইখা মুকপুং একদম থমকায় যায়, চোখ বড় বড় কইরা কয়, আপনি তো রয়্যাল হাইনেস, আপনি তো শাহজাদা। তারপর জানা যায় উনি হইলেন রয়্যাল সেন্সরেটের প্রধান, সেন্সর জেনারেল প্রিন্স লি ওয়াং। এইবার তিনি জোরে চিৎকার কইরা মুকপুংরে কয়, আমারে সেন্সর জেনারেল বলে ডাকবা। এই কথা শোনা বন্দীদের মধ্যে ফিসফাস শুরু হয়। একজন কয়, সেন্সর জেনারেল প্রিন্স লি ওয়াং। আরেকজন খুশিতে কয়, আমরা বাঁচছি, আলহামদুলিল্লাহ আমরা বাঁচছি। আরেকজন আশায় বুক বাঁধে, যেহেতু প্রিন্স লি সব নিজের চোখে দেখছে, উনি ঠিকই বুঝবো আমরা নির্দোষ। ওরে দেখা মুকপুং হাত জোর কইরা কয়, আমি যদি জানতাম আপনি এখানে আসেন তাইলে এত কঠিন ব্যবস্থা নিতাম না। এইটা শুনে লিওয়াং ঠান্ডা গলায় কয়, আমি এই রকম বাঁধনে বাধা থাকার মানুষ না, আগে এগুলা খুইলা দাও। মুকপুং তখন কয়, ওইটার আগে আমার কিছু প্রশ্ন আছে। লিওয়াং কপাল কুচকায় কয়, প্রশ্ন? তখন হঠাৎ মুকপুং তারে দোষ দিয়া কয়, তুমি কেন বিশ্বাসঘাতকতার প্ল্যান করছো? এই কথা শুনা লিওয়াং একদম অবাক, চোখ বড় বড় হয়ে যায়। মুকপুং আবার হাইসা কয়,
তুমি কি আসলেই ভাবছো আমি জানতাম না তুমি এইখানে থাকবা? এইটা শোনা লিওয়াং রাগে ফুইসা উঠে কয়, তুমি পাগল নাকি? এইসব কি আজে বাজে কথা বলতাছ? এই সময় দুজন মাস্ক পরা লোক আইয়া জোর কইরা ওরে চেপা দিয়া হাঁটু গেড়ায় বসায় ফেলে। মুকপুং তখন ঠান্ডা কিন্তু ভয়ানক গলায় কয়, যদি বিশ্বাসঘাতকতা হয় তাইলে একটা কেন্দ্র থাকতেই হইব। এই হানলিম গ্র্যান্ড স্কলার তো সেই কেন্দ্র হইতে পারে না। তাইলে তুমি রাজ পরিবারের সদস্য, এই বিশ্বাসঘাতকতার আসল কেন্দ্র প্রিন্স লি। এই কথা শুনা লিওয়াং চিৎকার কইরা কয়, তুমি বেয়াদব, তোমার অহংকার আকাশ ছুঁইছে। তোমার এত সাহস কই থেকে আইল আমারে বিশ্বাসঘাতক বলার? তুমি কি ভাবছো এইটা কইরা তুমি বাঁচবা? আমি তোমাগো কাউরে ছাড়ব না। মুকপুং তখন ঠান্ডা হাসি দিয়ে জবাব দেয়, তুমি ভুল বুঝতাছো। তুমি এই কথা সম্রাটরে কইতে পারবা না, কারণ তুমি আর কোনোদিন সম্রাটের সামনে যাইতেই পারবা না। এই কথা কইয়া সে জোরে চিৎকার দিয়ে কিছু বলতে শুরু করে। মুকপুং জোরে চিৎকার কইরা কয়, বিশ্বাসঘাতকতার শাস্তি হইল সরাসরি ফাঁসি। তোরা সব্বাই এইখানেই মরবি। এই ছোট্ট একাডেমির ভিতরেই কালেকটিভ ওথ হইছে, যেখানে তুই, প্রিন্স লি ওয়াং আর আরও অনেক ক্ষমতাবান মানুষ একজোট হইয়া গোপনে বিশ্বাসঘাতকতার প্ল্যান করছস। সে আরো কয়, এখন বল, এইটা জানলে সম্রাট কি ভাবব? যে কেউ এইটা দেখব সে তো এইটারে বিশ্বাসঘাতকতার চক্রান্তই ভাবব, তাই না? এই কথা শুনা লিওয়াং নিজের সব শক্তি দিয়া চিৎকার কইরা কয়, তুমি বেয়াদব, স্বর্গ তোকে কখনো মাফ করব না। এই সময় ওই মোটা লোকটা বিদ্রুপ কইরা কয়, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই কাকুতি মিনতি করতে থাকো। তারপর সে চারপাশে তাকায়া কয়, তোদের মধ্যে একজন আছে যারে সবার আগে মরতে হইব। সে ধীরে ধীরে সামনে যায়। সে হইল মুন উঞ্জি। তারপর উঞ্জির কাছে গিয়া নিচু গলায় কয়, আমি তোকে আগেই ওয়ার্নিং দিছিলাম, আমি আমার মতো করে সব সামলাইমু। আমারে না মানার ফল এইডা, তোর কারণেই এখন সবাই মরব। সে উঞ্জির মুখটা জোর কইরা তুলায় কয়, এখন কেমন লাগতাছে? এইটা শুনা উঞ্জিত তার মুখে থুথু দিয়া চিৎকার কইরা কয়, আমি এইখানেই মুইরা পছন্দ করুম, কিন্তু তোর মতো নিকৃষ্ট লোকরে বিয়া করুম না। এই কথা শুনা মুকপুং জিহ্বা দিয়া সেই থুথু মুছায় নেয় ভয়ানক এক হাসি দিয়া। তারপর উঞ্জির মুখ চাপা ধইরা কয়, চিন্তা করিস না, আমি তোকে মারমু না। আরো ভয়ানক গলায় কয়, আমি তোকে এমন অবস্থায় নিয়া যামু তুই নিজেই চাইবি যদি মইরা যাইতাম। তুই যত খারাপ কষ্ট কল্পনা করতে পারোস, আমি তার থেকে 10 গুণ বেশি কষ্ট দিমু তোকে। এই কথা শুনা উঞ্জির রাগে কাঁপতে কাঁপতে কয়, তুমি কি ভাবছ আমি এটা হইতে দিমু? আমি মইরা যামু, কিন্তু তোর মতো নিকৃষ্ট মানুষের হাতে অপমানিত হইমু না। মুকপুং তখন ঠান্ডা মাথায় ব্ল্যাকমেইল কইরা কয়, এইটা এমন না, যদি তুই নিজেরে মাইরা ফেলোস তাইলে তোর বাপরে একই শাস্তি ভোগ করতে হইব, আর যদি তোর বাপও নিজেরে শেষ কইরা ফেলে তাইলে অন্য লোকজনরে সেই শাস্তি দেওয়া হইব। সে আরো ভয় ধরায়া কয়, এইটা ভাবিস না যে শুধু এই কয়জনই জড়িত। বিশ্বাসঘাতকতার মানে হইল 9 পুরুষ পর্যন্ত শেষ কইরা দেওয়া। মরতে চাইলে মরি যা, কিন্তু শাস্তি থামব না, অন্যরা ভুগব। এই কথা শুনা উঞ্জিত দাঁত কিড়মির কইরা রাগ সামলানোর চেষ্টা করে। মুকপুং তখন তার চুল ধইরা টান দিয়া তোলে, হাসতে হাসতে কয়, চল মইরি দেখাই, মরার চেষ্টা কর, আমার তো আরো মজা লাগব। তোরে সরাসরি না মাইরা যদি খেলাটা চালাইতে পারি তাইলে তো আরো ভালো। সে বিকৃত হাসি দিয়া হি হি কইরা হাসতাছে, আর এইদিকে ইউজি ব্যথায় চিৎকার কইরা উঠতাছে। নিজের মেয়ের এই অবস্থা দেখা হোয়ান কিছুই করতে পারে না, শুধু অসহায়ভাবে ডাকতে থাকে, উঞ্জি। এরপর মুকপুং ইউজির কাছে মুখ নিয়া যায়, তার মুখে হাত দিয়ে স্পর্শ কইরা কয়, ঠিক আছে, শুরু করি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা ইউজি মনে মনে কাঁদতে কাঁদতে কয়, প্লিজ কেউ আমাকে বাঁচাও। তারপর ভয়ে ভয়ে চোখ খোলে, সামনে তাকাইতেই বড় ধাক্কা খায়। সে দেখে ইউনহো নিজের বোঝা বিছানা নিয়ে ঘোরাঘুরি করতেছে, কিছুই বুঝতেছে না যেন। তারপর হঠাৎ লাফ দিয়া ছাদের উপরে উঠে যায়। তার অদ্ভুত কাণ্ড দেখা ইয়োজি জোরে চিৎকার করে উঠে, ইউনহো! এইটা শুনে ইউনহো পিছনে তাকায়, মাথা চুলকাইতে চুলকাইতে হালকা হাইসা ফেলে। এইটা দেখে ইউজি চিৎকার করে কয়, তুমি কি করতেছ? ইউনহো দূর থেকে জোরে চিৎকার করে কয়, দেখতেছ না আমি পালাইতাছি। ইয়োজি রাগে কয়, পালাইতাছো আবার এইটা এত জোরে করে কস কেমনে? ইউনহো হাত নাড়ায় চিৎকার করে কয়, কেন কইতে পারবো না, আমি তো সত্যি পালাইতাছি।
তুমি বড় ঘরের পড়ালেখা করা মানুষ তাই না? এই জন্যই আমার কথা তোমার ভালো লাগতেছে না। এইসব কথা শুনে চারপাশের মানুষজন পুরা অবাক। ইয়োজির রাগে ফুইসা উঠা কয়, ওই হারামজাদা, তুই আমাদের সাহায্য কর। ইয়োনহো তখন নির্বিকারভাবে কয়, কারে সাহায্য করমু? আমি নিজেই কোনো মতে বাঁচতাছি। ইয়োজি রাগ আর হতাশায় কয়, তোর তো মার্শাল আর্টস জানা, তুই সাহায্য করতে পারোস। ইয়োনহো হাত ঝাড়ায় কয়, এই লড়াইয়ে যদি আমি আমার এই স্কিল দেখাইতে যাই, দিমাগ দেখাইতে যাই, তাইলে টাইমের আগেই মাইরা যামু। এই রকম সময়ে না দেখার ভান করাই দীর্ঘ জীবনের শর্টকাট। এরপর সে মুখ পুংড়ে হাত নাড়ায় কয়, আমি কিছুই দেখি নাই, তুমি যা করতেছ চালায় যাও। এই কথা শুনে ইয়োজির মন একদম ভাঙা যায়। হুয়ান হতভম্ব আর লি ওয়াং তো রাগে ফেটে পড়তেছে। লি ওয়াং দাঁত কিরা কয়, এই রকম অকাম্মা মানুষ আমি জীবনে দেখি নাই। এই সময় মুখপুং জোরে চিৎকার করে কয়, এই থামো। তারপর ভয় দেখায় কয়, পালাইতেছ? তুমি তো আগেই বিশ্বাসঘাতকতায় জড়াইছ। তুমি যেখানেই পালাও পুরো সাম্রাজ্য তোমারে খুঁজব, তুমি বাঁচতে পারবা না। ইয়োনহো শান্ত গলায় কয়, চেষ্টা করে দেখি, তখনই তো বুঝা যাইব তাই না? মুখপুং তখন ঠান্ডা কিন্তু কঠিন গলায় কয়, তুমি বোকা। সাম্রাজ্য অনেক বড় হইলেও এমন কোনো জায়গা নাই যেখানে কর্মকর্তারা নাই। তোমার মতো একজনরে খুঁজে বের করা কোনো ব্যাপারই না। এইডা কইরা ইয়োনহো হাঁটতে হাঁটতে কয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো যাইতাছি, পরে আইয়া খুঁজো। এই কথা শোনা মুখপুংয়ের মাথা একদম গরম, রাগে ফেটে পড়ে সে চিৎকার করে কয়, ধরো ওরে। এইটা শোনা মাত্র এক মাস্ক পরায় টাকার ইয়োনহোর দিকে দৌড় দেয়। এইটা দেখা উনজি জোরে চিৎকার করে কয়, ইয়োনহো পালাও। এই আওয়াজ শুনে ইয়োনহো হঠাৎ থাইমা যায়। তারপর হালকা একটা হাসি দেয়। অ্যাটাকারটা তার দিকে ঝাঁপায় আসতেছে। এইটা দেখে ইয়োনহো ইয়োজির দিকে তাকায় কয়, একটু আগেই সাহায্য চাইলা, এখন আবার কইতাছো পালাও, আমি কর্মটা কি? এই কথা বলার মাঝেই অ্যাটাকার তারে আক্রমণ করে, কিন্তু পরক্ষণেই বোঝা যায় ওইটা আসলে তার আফটার ইমেজ। এইদিকে আসল ইয়োনহো তো বিদ্যুতের মতো গতিতে অ্যাটাকারের পিছনে পৌঁছাইয়াছে। অ্যাটাকার কিচ্ছু বুঝার আগেই ইয়োনহো বজ্রগতিতে কোনই দিয়ে একটা জোরালো আঘাত মারে। এক আঘাতেই অবস্থা শেষ। তারপর শান্তভাবে দাঁড়ায়া ইয়োজির দিকে তাকায় কয়, সত্যি কি আজব মাইয়ারে বাবা। এইদিকে ওই মাস্ক পরা অ্যাটাকার আঘাত খাইয়া ছাদ ভাঙা দিয়া নিচে মাটির ভিতর ধইসা গেছে। এইভাবেই এই চ্যাপ্টার এইখানেই শেষ। আর সামনে সামনে গল্পটা আরও জমজমাট হইব। পরের চ্যাপ্টার জানতে চাইলে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখেন। আবার দেখা হইব পরের ভিডিওতে।